অবশেষে টাকা দিয়ে গুলালকে বাড়ি থেকে বের করে অভয় এবং শ্রদ্ধা এলো কাছাকাছি। ভাগ্যরেখা ধারাবাহিকের 507 নম্বর পর্বের আপডেট নিয়ে আমরা চলে এসেছি। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো এদিকে গুলাল নানাভাবে জোর জবরদস্তি করতে শুরু করে শ্রদ্ধার সঙ্গে, আর ঠিক সেই মুহূর্তে শ্রদ্ধা রেগে গিয়ে গুলালের গালে কষিয়ে চড় মেরে দেয়। এর কিছুক্ষণ পরই সেখানে চলে আসে কীর্তি। কীর্তি এসে বলে, দিদি এটা তুমি কি করলে? তুমি আমার হাজব্যান্ডের উপর হাত তুললে, আমি এটা কোনোভাবেই মেনে নেব না। এই বলে তখন কীর্তি এবং শ্রদ্ধা দুজনেই ঝগড়া লেগে যায়। শ্রদ্ধা বলে, এতক্ষণ কি হয়েছিল, তুই কি সেটা দেখতে পাসনি নাকি? কীর্তি, গুলাল কেমন ধরনের মানুষ সেটা জানা সত্ত্বেও তুই আমার উপর রেগে যাচ্ছিস, তুই কিন্তু বড় বিপদে পড়বি, তুই নিজের জীবনটাকেই নিজে শেষ করবি, আমি তোকে বলে দিলাম। এখনও সময় আছে, বেরিয়ে আয়, গুলালকে এই বাড়ি থেকে বের কর। কীর্তি তখন বলে, এত সাহস তুমি কোথায় পেয়েছো আমার হাজব্যান্ডের নামে এত কথা বলতে? আমি কোনো কথা শুনতে চাই না, এর প্রতিশোধ আমি অবশ্যই নিব। এর কিছুক্ষণ পরই গড়ি এসে বলে, কীর্তিদি বলছিলাম কি, এখানে শ্রদ্ধাদির কোনো দোষ নেই, সমস্ত দোষ ওই গুলালের। সবটা নিজের চোখেই দেখেছি। এই কথা শোনার পর কীর্তি তো আরও রেগে যায়, আর রেগে গিয়ে তখন তার পাশে থাকা একটা গ্লাস হাতে নেয়। কীর্তি তখন বলে, তুমি এই বাড়িতে পড়ে রয়েছো, এই বাড়ি ছেড়ে এক্ষুনি তুমি চলে যাবে, তুমি কে আমাদের মধ্যে কথা বলার? এই বলে তখন রাগারাগি করতে থাকে। শ্রদ্ধা তখন বলে, আরে ও যেটা বলেছে সেটা তো দেখেছে নিজের চোখে, আর তুই এভাবে কেন বিহেভ করছিস ওর সঙ্গে, কিছুই তো বুঝতে পারছি না। এর কিছুক্ষণ পরই রেগে যায় শ্রদ্ধা। শ্রদ্ধা রেগে গিয়ে বলে, কীর্তি তুই কিন্তু ভুলে যাচ্ছিস যে তুই আমার বোন, তুই দিনের পর দিন আমার সঙ্গে নানা খারাপ বিহেভ করছিস, আর এগুলো আমি মুখ বুঝে সহ্য করছি। এবার অন্তত এইসব কিছু বন্ধ কর। কীর্তি তখন রেগে গিয়ে সেই গৌরীর মুখে পানি ঢেলে সেখান থেকে চলে যায়। আর এইসব কিছু দেখে কীর্তি তখন গৌরীর কাছে হাত জোর করে রিকোয়েস্ট করে, আমাকে ক্ষমা করে দিও, কীর্তির হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। গৌরী সেখান থেকে চলে যায়। আর তখনই একা একা ভাবতে থাকে শ্রদ্ধা। শ্রদ্ধা মনে মনে বলে, এবার কিছু একটা করতে হবে, অভয়ের সঙ্গে আমি কথা বলবো। ওই গুলাল আসার পর থেকে কীর্তি আমাদের সঙ্গে কোনো ভালো ব্যবহার করছে না, কীর্তিকে এর মুখ থেকে আমি বের করেই আনবো। কীর্তি তুই বেশি বার বেড়ে গিয়েছিস, তোকে এবার নিচে আমি টেনে নামাবো খুব তাড়াতাড়ি। আমি যাই, এক্ষুনি গিয়ে অভয়ের সঙ্গে এ বিষয়ে আলাপ আলোচনা করি। রাতের বেলা গুলাল বাড়ির বাইরে এসে মাতলামো শুরু করে দেয়, মদ পান করে। আর এর কিছুক্ষণ পরই সেখানে অভয় চলে আসে। অভয়ের চোখে মুখে একটু রাগের ভাব ছিল। অভয়ের দিকে তাকে গুলাল তখন বলে, এই সেরেছি, ও তো দেখছি আমার দিকে আসছে, এখন শালাবাবু কি আমার ওপর আবার রেগে যাবে নাকি কিছুই তো বুঝতে পারছি না। যদি কোনোভাবে শ্রদ্ধা সমস্ত কিছু বলে দেয় যে আমি সমুচা সিঙ্গারা নিয়ে গিয়েছিলাম, তার সঙ্গে আমার একটা মিসবিহেভ হয়ে গিয়েছে, তাহলে তো আমাকে শেষ করে দেবে। তখনই অভয় গুলালের কাছে আসে। নিজেকে বাঁচানোর জন্য সমস্ত সত্যি কথা বলতে শুরু করে, কিন্তু ঘটনা ঠিক উল্টো ঘটে। তখনই দেখা যাবে অভয় গুলালকে জড়িয়ে ধরে ফেলে এবং বলে, আরে আমি তো মারতে আসিনি তোকে, আমি কেন মারবো, আজকে আমি তোকে জড়িয়ে ধরতে এসেছি। আমি তোর মনের অবস্থা বুঝতে পারছি, তুই আমাদের পরিবারের জন্য কত কি করছিস তাই না, আর এখানে বসে রয়েছিস, এই দেখ তোর জন্য আমি কি নিয়ে এসেছি। এই বলে তখন একটা মদের বোতল গুলালকে দেওয়ার চেষ্টা করে অভয়। গুলাল তখন বলে, কিন্তু এটা হঠাৎ করে এতটা বদলে গেলে কি করে? তখনই অভয় বলে, তুই আমাদের পরিবারের জন্য এত করিস, তা আমি একটু বদলাবো না, সেজন্য আর কি, বস আজকে দুই ভাই মিলে এগুলো একদম খেয়ে শেষ করে দেব। বাড়িতে তন্ন তন্ন করে গুলালকে খুঁজছে কীর্তি শ্রদ্ধার কাছে এসে বলে, আমার হাজব্যান্ড কোথায়, নিশ্চয়ই তুমি জানো। তখনই শ্রদ্ধা বলে, তোর কি মনে হয় আমি গুলালকে নিয়ে পড়ে রয়েছি নাকি? তুই আমাকে বলেছিলি গুলালের আশেপাশে যেন না যাই, আর আমি গুলালের আশেপাশে কেন যাব? ও কেমন ধরনের মানুষ সেটা আমি ভালো করেই জানি, তুই ফোন দিলেই বুঝতে পারবি। গুলালকে বারবার ফোন দেওয়ার চেষ্টা করে কীর্তি, কিন্তু গুলাল কোনোভাবেই ফোনটা রিসিভ করছে না। এদিকে হঠাৎ করে আবার ফোন আসে কীর্তির গুলালের ফোনে, আর ঠিক সেই মুহূর্তে তখনই অভয় গুলালের হাত থেকে ফোনটা নিয়ে ফোনটা কেটে দেয়। গুলাল তখন বলে, এটা কি করলে? এখন যদি জানতে পারে আমি ইচ্ছা করে কলটা কেটে দিয়েছি, আমাকে তো একদম শেষ করে দিবে। কীর্তি মনে মনে বলে, আমার মুখের উপর ফোনটা কেটে দিল, আজকে আসুক বাড়িতে শেষ করে দেব। এদিকে অভয় তখন বলে, কিচ্ছু হবে না, দেখ তোকে আমি একটা আজকে অফার দেব, এই অফারটা অবশ্যই পালন করতে হবে, আর আজকে থেকে তো তুই আমার ভাই, আমরা তো দুজনেই ভাই তাই না, তাই আমি যা বলছি সেটা তো অবশ্যই তোকে করতে হবে। এদিকে তখনই গুলাল বলে, কি কাজ আমাকে আগে বলতে হবে, তারপর দেখি করা যায় কি না। এ কথাগুলো শোনার পর অভয় তখন অনেকগুলো টাকা গুলালের হাতে দিয়ে বলে, এখান থেকে একদম চিরতলে চলে যাওয়ার জন্য। এদিকে হঠাৎ করে একটা ছবি পাঠায় অভয়, ছবি পাঠায় শ্রদ্ধাকে। আর তখনই শ্রদ্ধা সে ছবিটা হাতে নিয়ে কীর্তিকে দেখাতে শুরু করে, দেখ কীর্তি, তোর আদরের গুলাল টাকা পেয়ে চলে গিয়েছে তোকে ছেড়ে। এই বলেই তখন সেখান থেকে কীর্তি রাখতে চলে যায়। কীর্তি মনে মনে বলে, গুলাল সামান্য টাকার জন্য আমাকে ছেড়ে এভাবে চলে গেল। অন্যদিকে দেখা যাবে রাত অনেকটা হয়ে গিয়েছে, এখনও অভয় বাড়িতে ফিরছে না। শ্রদ্ধা চিন্তা করতে থাকে, এতক্ষণ সময় হয়ে গেল, অভয় একটা ফোন করলো না, বাড়িতে আসলো না। কিছুক্ষণ পরই দরজায় কলিং বেল বাজতে শুরু করে। দরজা খুলে শ্রদ্ধা, দরজা খুলে দেখতে পায় একদম ফুচকাওয়ালার মতো সেজে ঘরে প্রবেশ করে অভয়ের দিকে তাকিয়ে হাসাহাসি করতে থাকে শ্রদ্ধা। অভয় তখন বলে, গুলাল বাড়ি থেকে চলে গিয়েছে, আর সেই আনন্দে আজকে আমি নিজের হাতে তোমাকে ফুচকা বানিয়ে খাওয়াবো, কোনটা খাবে, টক ঝাল মিষ্টি নাকি? এই বলেই তখন দুজনে হাসাহাসি করতে থাকে। এক এক করে ফুচকা
ফুচকা খেতে শুরু করে। শ্রদ্ধা তখন বলে, তোমার হাতের ফুচকা কিন্তু খেতে অনেক মজা, তুমি কিন্তু বাইরের ফুচকাওয়ালার থেকেও ভালো ফুচকা বানাও, তুমি এভাবেই কাজ চালিয়ে যেও। এ বলেই তখন হাসাহাসি করতে থাকে। এক পর্যায়ে দেখা যাবে অভয় শ্রদ্ধার কাছাকাছি চলে আসে আর তাকে একটা চুমু দিয়ে ফেলে। তখনই শ্রদ্ধা বলে, ও ফুচকাওয়ালা হয়ে তুমি আমার দিকে তেড়ে এসেছো? না না, তোমার মতলব তো একদম ভালো ঠেকছে না, কেন এটা করলে তুমি? এই কথাগুলো শোনার পর অভয় তখন বলে, কেন, আমি কি কিছু ভুল করলাম নাকি? শ্রদ্ধা তখন বলে, আমাকে পারলে ধরে দেখাও। শ্রদ্ধার কথা শুনে তখনই অভয় দৌড়াতে শুরু করে। এক পর্যায়ে দুজনে দৌড়াতে দৌড়াতে রোমান্টিক অবস্থায় চলে যায় আর তখনই অভয় এবং শ্রদ্ধা দুজনের কাছাকাছি আসে। পরের দিন সকালবেলা বাইরে একটা অদ্ভুত আওয়াজ আসছিল, অর্থাৎ সকালবেলা ঘুম থেকে উঠে কে যেন মুখ ধুয়ে কুলি করছিল আর সেটার আওয়াজ পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। সকলের ঘুম ভেঙে যায়, সকলে বাইরে বেরিয়ে আসে আর বাইরে বেরিয়ে এসে দেখতে পায় সে গুলাল আবার বাড়িতে ফিরে এসেছে। আর গুলালকে দেখে তো রীতিমতো চমকে ওঠে সকলে। এর কিছুক্ষণ পরে কীর্তি সেখানে টাকাগুলো নিয়ে চলে আসে। কীর্তির হাতে টাকা দেখে প্রশ্ন করতে থাকে অভয়ের বাবা, এসব কী হচ্ছে? তখন এবার কীর্তি বলে, এক্ষুনি জানতে পারবেন কি হচ্ছে। আমার আদরের হাজব্যান্ডকে বাড়ি থেকে তাড়ানোর জন্য এই অভয়ের অনেকগুলো টাকা দিয়েছিল। এদিকে তখন এবার গুলাল বলে ওঠে, এত সহজে কি আমি এই বাড়ি ছেড়ে চলে যেতে পারি নাকি? কি আমাকে টাকা দিয়ে বাড়ি থেকে চলে যেতে বলেছিলে তাই না? কিন্তু কি করব, আমাকে এবার আমার ওয়াইফের টানে ফিরে আসতে হয়েছে। এই বলেই তখন অভয়কে জড়িয়ে ধরে তার কানের নিচে এসে বলে, যে কাজের জন্য আমি এই বাড়িতে এসেছি শ্রদ্ধার জন্য, সে কাজ না করে আমি কোনোভাবেই এই বাড়ি ছেড়ে যাব না, এটাই আমার শেষ কথা, আমি আর কোনো কথা শুনতে চাই না। এ কথাগুলো শোনার পর তখনই অভয় তাকে দূরে ঠেলে দেয় আর তখনই বলে, এবার অনেক বড় ভুল করে ফেলেছিস, আবার এই বাড়িতে ফিরে এসেছিস, আমার চেয়ে খারাপ কিন্তু কেউ হবে না। কীর্তি তখন বলে, অভয় তুমি এমনিতেও খারাপ, তোমার চেয়ে খারাপ কেউ হবে না। এ কথাগুলো শোনার পর তখনই বারবার প্রশ্ন তোলে, আসলেই কি এমনটা? আসলেই কি অভয় টাকা দিয়েছিল? অভয় তখন সবটাই স্বীকার করে নেয়। এদিকে এসব কিছু দেখার পর তখনই তনুজা অসুস্থ হয়ে পড়ে। বাইরে বেরিয়ে আসে গুলাল আর গুলালের পিছন করতে শুরু করে অভয়। গুলালের কাছে এসে বলে, তুই এটা কেন করলি? তোকে এতগুলো টাকা দেওয়া হলো, তারপর তুই এ বাড়িতে আসলি, খুব বড় ভুল করে ফেলেছিস রে, এবার আমার হাত থেকে তোকে কেউ রক্ষা করতে পারবে না। এ বলে তখন অভয় আবারও গুলালকে নানাভাবে হেনস্থা করতে শুরু করে, কিন্তু গুলাল কোনোভাবেই আর এই বাড়ি ছেড়ে যাবে না। অসুস্থ হয়ে পড়ে তনুজা। অসুস্থ তনুজার সামনেই নানাভাবে অপমান করতে থাকে শ্রদ্ধাকে তনুজা। শ্রদ্ধা যখনই পানি নিয়ে আসে তখনই তার হাত থেকে গ্লাসটা ফেলে দেয় আর তখনই বলে, আমার চোখের সামনে থেকে চলে যাও। কীর্তি তখন বলে, যতদিন না দিদি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে ততদিন শান্তি পাবে না এই পরিবার। এর কিছুক্ষণ পরই দেখা যাবে গৌরী সকলের মাঝে ক্ষমা চায়, সবটাই হচ্ছে আমার জন্য। এদিকে হঠাৎ করেই ফোন আসে, অর্থাৎ শ্রদ্ধা সে গৌরীকে একটা হোমে দিয়ে আসবে, সেখান থেকেই ফোন আসে। গৌরীকে তখন বলে, তুমি ব্যাগপত্র গুছিয়ে নাও, তোমাকে আমি সেখানে দিয়ে আসবো, তোমার থাকা খাওয়া সমস্ত ব্যবস্থা হয়ে গিয়েছে। এই কথা শোনার পর দিব্যার মাথায় আকাশ ভেঙে পড়ে। এই ছিল আপডেট, নেক্সট আপডেট পেতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।